আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের কালো নকশা। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। পার্ট 9 বা শেষ পর্ব। কি ব্যাপার রানা, দেখে মনে হচ্ছে বড় একটা ঝাঁকি খেয়েছ? হাসল লবু, তার সাদা চোখটা বিস্ফোরিত আর অপলক। হাতের ম্যাগনাম রানার বুক বরাবর তাক করা, আঙুলটা ট্রিগার গার্ডে শক্তভাবে সেটে আছে। হ্যাঁ, একটু তো অবাক হয়েছি। রানাও সপ্রতিভ একটা ভঙ্গি করে হাসল, তারপর এক পা সরে দাঁড়ালো, চোখে যাতে রোদ না লাগে। লবু সঙ্গে সঙ্গে নড়ে উঠল, তার তর্জনী ট্রিগার গার্ড থেকে সরে ট্রিগারকে পেঁচিয়ে ধরল। ওটায় আর এক চুল চাপ পড়লেই মাসুদ রানার ইহজীবন বলে কিছু থাকবে না। এই কাজ আর করো না রানা, পরামর্শ দেওয়ার ভঙ্গিতে বলল সে। দাঁত বের করে নিঃশব্দে হাসছে। আমি খুব নার্ভাস হয়ে পড়ি, আর আমি নার্ভাস হলে জঘন্য সব কাণ্ড ঘটে যায়। কথা বলছে না, রানার চোখ স্থির হয়ে আছে অস্ত্রটার উপর। রূপ আর যৌবনের একটা লবণীয় প্যাকেজ মেয়েটা, তাই না? হেসে উঠল লবু। সময়টা তুমি বেশ এনজয় করেছ, তাতে কোনো সন্দেহ নেই। নন্দিনী কোথায়? মিস অপরূপা? নিঃসঙ্গ চোখটা শুরু করল লবু। মানহা সমাধির দিকে একবার তাকালো। সে খুব ভালো জায়গায় আছে, সম্পূর্ণ নিরাপদ। তবে তুমি যদি আবার তাকে দেখতে চাও না, প্লেনটা আমার হাতে তুলে দিতে হবে। ব্যাপারটা এরকমই জলবত্তর রং। তাহলে এই বেজন্মাটাই, ভাবল রানা, সেই হংকং থেকে ওর স্নায়ুর উপর কামড় বসাচ্ছে। অবিশ্বাস্যই বলতে হবে যে চতুর্থ ব্যক্তি একজন ভার্মিজ। কি হলো? ধমকে উঠল লবু। প্লেনটা দাও রানা। মাইক্রোপ্লেনটা হাতে পাবার জন্য এত বেশি উতলা হয়ে উঠছে লোকটা, রানার পিস্তলটার কথা মনেই নেই। হোলস্টার থেকে বেরিয়ে আছে অর্ধেকটা। হাত দুটো শরীরের দুপাশে ঝুলিয়ে রেখেছে রানা, অপেক্ষায় আছে কখন তার চোখ বা মন ঘুরে যায়। প্লেনটা আমার সঙ্গে নেই, বলল ও, ঠান্ডা আর নিরাসক্ত দৃষ্টি ফিরিয়ে দিল। তুমি মিথ্যে কথা বলছো। না, এটাই সত্যি। গেস্ট হাউসে রেখে এসেছি, বুঝতেই পারছো, নিরাপদ জায়গা লুকানো আছে, ঠিক নন্দিনীর মতো। তুমি অযথা দেরি করছো, বলল লবু। আমি যদি চার্জ করতে গেস্ট হাউসে যাই, এখানে তোমাকে মেরে রেখে যাব। আমি তোমাকে প্লেনটা দিলাম, তারপর নন্দিনীর কি হবে? জিজ্ঞেস করল রানা। চিন্তা করার জন্য সময় পেতে চাইছে ও। তোমাকে তো বললামই মিস অপরূপা এখনো বেঁচে আছে, আবার তুমি তাকে দেখতে পাবে, আশ্বাস দিচ্ছি। কিন্তু আমাকে প্রথমে জানতে হবে মিন বাই আর তাদের ম্যানেজারের চেয়ে ভালো অবস্থায় আছে সে। লবু কিছু বলল না, এমনকি তার কোনো প্রতিক্রিয়াও হলো না। তুমি তাহলে প্লেনটা চাও? হাল ছেড়ে দেওয়ার সুরে জানতে চাইল রানা। তুমি অযথা সময় নষ্ট করছো রানা, জবাব দিল লবু। কোথায় সেটা বলবে, নাকি প্রথমে পেটে একটা গুলি করে ইন্টারোগেট শুরু করব? মাথা নাড়ল রানা। না, আমি চাই না সেরকম কিছু ঘটুক। এমন একটা সুন্দর দিনে রক্তপাত ভালো দেখাবে না। লবু হাসল না বা ব্রু কোচকাল না, তার হাতের অস্ত্র এক চুল কাঁপছে না। ট্রিগার পেঁচানো আঙ্গুলটা একটু নড়লেই রানার মধ্যভাগে একটা গর্ত তৈরি হবে। চিন্তাটা মোটেও স্বস্তিকর নয়। প্লেনটা ফেলে তুমি আমাকে জানাবে নন্দিনী কোথায় আছে। ওয়াদা? ওয়াদা। অসহায় ভঙ্গিতে কাজ জাগালো রানা। উপায় কি, তুমি যখন আমাকে পিস্তলের মুখে পেয়ে গেছো। সামনে ঝুঁকে বাম জুতোর দিকে হাত বাড়ালো। গোড়ালিটা ফাঁপা, জানিয়ে রাখলো অকারণে যাতে নার্ভাস না হয়। ভান করছে জুতোটা খুলতে খুব ঝামেলা হচ্ছে। ওর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে লবু, তার মুখ থমথম করছে, কি ভাবছে বোঝা যাচ্ছে না। জুতোটা শেষ পর্যন্ত খুলল না রানা। হঠাৎ এক মুঠো ধুলো তুলে নিয়ে লোকটা চোখে ছুঁড়ে মারল। মুহূর্তের জন্য অন্ধ, তবে ট্রিগার টানতে ইতস্তত করল না সে। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। সামনে এগিয়ে ধাক্কা দেওয়ার জন্য হাত ছুড়ল রানা, লবু যাতে ভারসাম্য হারায়, কিন্তু পাহাড়ি ছাগলের মতো চঞ্চল সে। ঝট করে সরে গেছে। বাড়ানো হাতে শুধু বাতাস অনুভব করল রানা। আবার গুলি হবে,
ধরে নিয়ে গুলির সম্ভাব্য পথ থেকে সরে এলো। তারপর ড্যাব দিয়ে পড়ল জিপটার আরেক দিকে। দ্বিতীয় গুলি হলো রানার কাছ থেকে আধা দূরে খানিকটা ধুলো উঠল, ক্রল করে গাড়ির তলায় চলে এলো। ওখান থেকে লবুর পা দেখতে পাচ্ছে রানা। কাল তাকে রানা খালি পায়ে দেখলো, এখন জুতো পরে আছে। পুরানো লেদার শু আর ঢোলা ট্রাউজার দ্রুত পিছু উঠল। হোলস্টার থেকে ওয়াল থাকটা টেনে নিল রানা। খানিক আগে লবু ওকে নিরস্ত্র না করায় ভাগ্যের প্রতি কৃতজ্ঞ, কিন্তু পিস্তলের সাইড যখন টার্গেটের লেভেলে নিয়ে এলো, দেখলো জুতো আর ঢোলা ট্রাউজারও দৃষ্টিপথে নেই। জিপের নিচে শরীরটা ঘোরালো রানা। পরিত্যক্ত সমাধি সৌদের কাছে প্রায় পৌঁছে গেছে। একটা সিংহের আড়ালে গা ঢাকা দিয়েছে লবু। ওখান থেকে হাত লম্বা করে সাবধানে গুলি করলো আরেকটা। রানা বুঝলো নিজের গাড়ির টায়ার ফাটাতে চায় না লোকটা, তাহলে হেঁটে ফিরিতে হবে। পিছিয়ে এলো রানা, গায়ে রোদ নিয়ে সিদ্ধ হলো। কাছাকাছি প্যান্ডারের পেছনে মাথা নিচু করে দাঁড়ালো। জিপটা যথেষ্ট আড়াল দিচ্ছে। বুড়ো সিংহের পাশ থেকে আবার গর্জে উঠল ম্যাগনাম। জিপের মোর্চে ধরা হুডে বিকট আওয়াজ করলো বুলেটটা। ম্যাগনামের প্লাস দেখা মাত্র টিগার টেনে দিল রানাও। প্রাজ্ঞ সিংহ একটা কান হারালো, চমকে উঠে মুহূর্তের জন্য পিছিয়ে গেল ওর প্রতিপক্ষ। পরক্ষণে আরেকটা গুলি, কিন্তু ইতিমধ্যে মাথা নিচু করে ছুটতে শুরু করেছে রানা। লবু টার্গেট প্র্যাকটিসে উন্নতি করার আগেই মূর্তিটার কাছে পৌঁছাতে চায়। ম্যাগনাম পলকের জন্য একবার ঝিক করে উঠল। পরক্ষণে শোনা গেল বিস্ফোরণের শব্দ। দ্বিতীয় সিংহের কাছে প্রায় পৌঁছে গেছে রানা, তবে তার বুলেট ক্ষতি যা করার করে ফেলেছে। ব্যথাটা আগুনে পোড়ার মতো। ওর কাঁধের মাংসে খাঁজ কেটেছে বুলেট। নিশ্চয়ই শার্ট ছিঁড়ে বেরিয়ে গেছে। টার্গেট প্র্যাকটিসে লোকটা আরো ভালো করতে পারে, এই ভয়ে বসে পড়েছে রানা। ছেঁড়া আর ধুলোমাখা ব্লেজারটা খুলে ফেলছে। শার্টের আস্তিন রক্তে ভিজে ঝপঝপ করছে। টেনে খানিকটা ছিঁড়ে ফেলতে ম্যাগনামের তেরি গভীর ক্ষতটা দেখতে পেল। ভাগ্যটা নেহাতি ভালো যে শুধু বাইরের দিকের পেশিতে ক্ষতি হয়েছে। তবে এরই মধ্যে অবশ হয়ে এসেছে হাতটা, আর রক্তক্ষরণ বন্ধ করতে না পারলে লবুকে ধরা বা নন্দিনীকে সাহায্য করা সম্ভব হবে না। ছেঁড়া আস্তিন দিয়ে ক্ষতটা আঁটো করে বেঁধে ফেলল রানা। রক্ত পড়া বন্ধ হলো। সমাধির ভেতরে গা ঢাকা দিয়েছে লবু। ছায়া ঢাকা প্রবেশ পথে চোখ বুলাচ্ছে রানা। ম্যাগনাম বা নষ্ট চোখটা কোথাও দেখা যাচ্ছে না। কাজে রানার সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। সে নন্দিনীর কাছে পৌঁছানোর আগেই তাকে দৌড়তে হবে ওর। আর যদি এরই মধ্যে নন্দিনীর কাছে পৌঁছে গিয়ে থাকে লবু, সেক্ষেত্রে দ্রুত স্থান ত্যাগ করতে হবে ওকে, তা না হলে ঘাড়ে একটা হত্যা বা লাশের দায় চাপবে। চিন্তাটা সুখকর নয়। সমাধিতে ঢুকতে হলে আড়াল থেকে বেরোতে হবে রানাকে। প্রবেশ পথের আড়ালে কোথাও লোকটা যদি লুকিয়ে থাকে, দ্বিতীয় গুলিটা নির্ঘাত বুকে বা মাথা খাবেও। পায়ের কাছে থেকে মুঠো আকৃতির একটা পাথর তুলে সমাধির দিকে ছুড়ল রানা। জমিনে পড়ে বোতা আওয়াজ তুলল পাথরটা। চমকে উঠে সেদিকে কেউ গুলি করলো না। রানা সিদ্ধান্ত নিল সমাধির ভেতর ঢুকবে। যতই ঝুঁকি থাক, অন্তত চেষ্টা করে দেখতে হবে নন্দিনীকে বাঁচানো যায় কিনা। ছুটল রানা। ফাঁকা জায়গাটা দ্রুত ফিরিয়ে আসছে, কিন্তু কোনো গুলি হচ্ছে না। প্রবেশ পথে পৌঁছাচ্ছে, এই সময় ওর উপর অনেক উপর থেকে বেশি হলো বিস্ফোরণের শব্দটা। দালানটার ভিতর দিক থেকে সৌদের সামনের দিকটায় অসংখ্য ঝুল বারান্দা আর পোর্টিকো আছে। সেগুলোর যে কোনো একটায় থাকতে পারে লবু। মানহা সমাধির ভিতরে ঢোকার পথ হলো শুরু কয়েকটা প্যাসেজ। কিছু দূর পরস্পর দেওয়ালের গায়ে তাক আছে, যেসব তাকে বসে আছে বুদ্ধ মূর্তি। এরকম একটা মাটির তৈরি বুদ্ধ মূর্তিতে সম্প্রতি রং চড়ানো হয়েছে। ঠোঁট জোড়া টকটকে লাল, কয়লার মতো কালো চোখ। মূর্তিটা লক্ষ্য করছে ওকে, যেন দেখতে চায় কোন প্যাসেজ দূরে এগোবে ও। ডান দিকের একটা প্যাসেজ দূরে ভিতরে ঢুকলো রানা, হাতে বাগিয়ে ধরা পিস্তল। দেওয়াল ঘেঁষে সাবধানে এগোচ্ছে। 900 বছরের পুরনো মনুমেন্ট, লুকাবার জায়গার কোনো অভাব নেই। কিন্তু ঘোলা চোখ নিয়ে লবুকে কোথাও থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে না। একটা পাথরের সিঁড়ির গোড়ায় এসে পৌঁছালো রানা। ধাপ বেয়ে সমাধির দ্বিতীয় স্তরে উঠছে। ওগুলো এক একটা এক এক রকম। কিছু ধাপ ঢালু, কিছু খাড়া। কোনোটা আবার পায়ের চাপে নড়ে উঠল।
উপর দিকে তাকাতে মাকড়সার জাল দেখতে পেল রানা এক পাশে সরানো। এই সিঁড়ি বেয়ে কেউ একজন উপরে উঠেছে। আরো সাবধান হয়ে গেল রানা। ওর কোনো ধারণা নেই সিঁড়িটার মাথায় ওঠার পর কি দেখতে পাবে। সূর্যটা হঠাৎ করে দৃষ্টিপথে চলে এলো। মানাহার পাশে জানালার মতো আংশিক বৃত্তাকার একটা ফাঁক। এখন রানা ধাপের উপর দুলোর কার্পেট পরিষ্কার পায়ের ছাপ দেখতে পাচ্ছে। উঠে গেছে উপর দিকে। সাবধানে প্রতিবার একটা করে ধাপ বেয়ে উঠছে রানা। তারপর নিজের উপস্থিতি প্রকাশ করে দিল লেবু। এবার রানা প্রতিবার দুটো করে ধাপ টাপকাচ্ছে। ছুটন্ত পায়ের আওয়াজ প্রতিধ্বনি তুলছে। সিঁড়ির মাথায় পৌঁছে ঝট করে মাথাটা নিচু করে নিল। ট্রাউজারের ঢোলা একটা পায়া এক পলকের জন্য দেখতে পেয়েছে। এখন রানা জানে নন্দিনীর কাছে পৌঁছায়নি লেবু, কাজেই ধুলোয় ভরা করিডোর ধরে তার পিছু নিয়ে ছুটল। এবার সামনে একটা বাঁক। ঘোরার সময় সাবধান হলো রানা, তবে কিছুই ঘটল না। তারপর সামনে পড়লো আরো এক প্রস্ত পোড়ো পোড়ো সিঁড়ি। মানহার সমাধির তৃতীয় স্তরে উঠে এলো রানা। এখান থেকে অসংখ্য ঝুল বারান্দায় যাওয়া যায়। ও যেখানে দাঁড়িয়ে আছে তার 6 ইঞ্চি সামনে বিস্ফোরিত হলো ধুলো। ভেঙে গুঁড়ো হওয়া পাথরের টুকরো ছড়িয়ে পড়লো চারদিকে। আটকে উঠে পিছিয়ে সিঁড়িতে ফিরে আসতে হলো রানাকে। চোখ দুটো হন্য হয়ে খুঁজছিল বুকে, হয়তো ঝুল বারান্দার একটা থেকে আরেকটা যাওয়া যায়। সেক্ষেত্রে ওকে ঘিরে ঘুরছে সে। ভাবছে পিঠে একটা মাত্র গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেবে ওকে। সেটা যাতে না ঘটে অকস্মাৎ আড়াল থেকে বেরিয়ে এসে ছুটল রানা। পায়ে উড়ে চলে এলো সবচেয়ে কাছের একটা টেরেসে। এখানে রোদ আছে। পাথরের রেলিংয়ের পর বহুদূর পর্যন্ত প্রাচীন ধ্বংসাবশেষ আর ধান ক্ষেত। আরো দূরে চকচক করছে রূপালী পিতের মতো ইরাবতী। ডানে বাঁয়ে তাকিয়ে লোবকে খুঁজল রানা। ঝুল বারান্দাটা খালি, বাতাস সমস্ত ধুলো উড়িয়ে নিয়ে গেছে, কাজেই ছাপ দেখে দিক নির্দেশনা পাওয়ার কোনো উপায় নেই। লবু, ডাকলো রানা, এসো একটা রফা করি। আমি শুধু মেয়েটাকে চাই। নন্দিনী কোথায় আছে বলো, প্রেমটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। লবুর আওয়াজ বেশি হলো ওর পেছন দিক থেকে, কিন্তু ঝট করে ফিরতে সেদিকে কাউকে দেখা গেল না। তুমি মিথ্যে কথা বলছো মাসুদ রানা। তুমি শুধু বলো নন্দিনী কোথায় আছে, প্রেমটা সত্যি দিয়ে দেব। আবার বলল রানা। এখনো তাকে দেখতে পাচ্ছে না, তাই বোকার মতো গুলি খাওয়ার জন্য টেরেসের মাঝখানে যেতে রাজি নয়। জবাবে লবু কিছু বলছে না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ঘন ঘন লাফাচ্ছে। শোনা যায় কি যায় না, বহুদূর থেকে ঘন্টা আর ঢোলের আওয়াজ ভেসে আসছে। টকটকে লাল লেজ নিয়ে একটা পাখি এসে বসলো টেরেসের রেলিংয়ে। লেজটা এমন ভাবে নাড়ছে যেন তার সাপড় করছে। তারপর আবার উড়ে গেল। বাতাস কেটে আরেকটা বুলেট রওনা হতেই দেরি ছিল না। মাজল প্লাস দেখা মাত্র ওয়ালথারের ট্রিগার টেনে দিল। ভারী ম্যাগনামটাকে টার্গেট করেছিল রানা। দুর্ভাগ্যই বলতে হবে যে ওর এই বিস্ময়কর ক্ষিপ্রতা, বিদ্যুৎ গতি রিফ্লেক্স আর নির্ভুল লক্ষ্যভেদের প্রশংসা করবে এমন কেউ ধারে কাছে নেই। লোবর হাত থেকে ছিটকে শূন্য উঠল ম্যাগনাম। বাতাসে ঘূর্ণি নাচ নাচছে। একের পর এক পাথুরে দেওয়ালের গায়ে বাড়ি খেল। এগিয়ে এসে লোবর বুক লক্ষ্য করে পিস্তল ধরল রানা। তার ডান হাতের আঙ্গুল বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে প্যাসেজের মেঝেতে। নন্দিনী কোথায়, জিজ্ঞেস করল রানা। যদি না বলি? কথা আর না বাড়িয়ে 2 পা এগোলো রানা। হাত ধরে টেনে তাকে বের করে আনলো প্যাসেজের ভিতর থেকে। রোদ লাগতে দেখা গেল মুখটা রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেছে। এক চোখে ঘন ঘন পলক পেলে রানাকে খুঁটিয়ে দেখছে, যেন বুঝতে চায় এরপর কি করবে ও। হঠাৎ তার দৃষ্টি ছুটে গেল এক পাশে ফেলে আসা প্যাসেজটার দিকে। মুহূর্তের জন্য রানাও সেদিকে একবার তাকালো। লবুয়াং লবু, ট্রেনিং পাওয়া এসপিওনাজ এজেন্ট, সুযোগ তৈরি করে হেলায় হারানোর জন্য নয়। অকস্মাৎ বিদ্যুৎ খেলে গেল লবুর শরীরে। প্রথমে ওয়ালতার ধরা হাতের কবজিটা মুঠোয় নিয়ে প্রচন্ড এক ঝাঁকি দিল নিচের দিকে। ফলে বুকের বদলে পায়ের দিকে ঘুরে গেল মাজল। প্রায় কোনো বিরতি ছাড়াই ডান পায়ের ভাঁজ করা হাঁটু দিয়ে গুঁতো মারল রানার উরু সন্ধিতে। গুঁতোটা এড়াবার জন্য লাফ দিল রানা, ফলে নিজে থেকে মুঠোটা শিথিল হয়ে যাওয়ায় ওয়ালতার খসে পড়ল পায়ের উপর। ওটা তোলার সময় বা সুযোগ কোনোটাই এখন নেই রানার। ওকে ছেড়ে দিয়ে উঁচু করা 2 হাত কাজে লাগাচ্ছিল লবু। পাঞ্চ অ্যান্ড ব্লক।
পাঞ্চ অ্যান্ড ব্লক ঘুষিগুলো প্রথমে তলপেটে ঢোকাবার চেষ্টা করছে, তারপর গলায়। দুজনেই এখন আমরা সমান নিরস্ত্র, বলল লবু। শয়তানি হাসি লেগে রয়েছে ঠোঁটে। পায়ের গোড়ালির উপর ভর দিয়ে হালকা ভঙ্গিতে ঘুরল সে। পা ছুড়ল কিডনিতে লাথি মারার জন্য। এক পা সামনে এগিয়ে বা হাত দিয়ে লাথিটা ঠেকালো রানা, তবে একটা লাথি মেরেই থামল না লবু। ঝাঁকি খেয়ে পিছু উঠল সে। ডান পা দিয়ে সরাসরি সামনের আরেকটা লাথি চালালো। সেটা রানা ঠেকালো দু হাত এক করে, একটার উপর আরেকটা সাজিয়ে। তার জুতোর গোড়ালি ওর কবজিতে বাড়ি মারল। দাঁতে দাঁত ঘষে পিছিয়ে এলো রানা। কাঁধের উপর কাপড়ের বাঁধনটা ঢিলে হয়ে গেছে, ক্ষতটা খুব ব্যথাও করছে এখন। বিপদের আসল চেহারা একটু পর দেখতে পাবে, আন্দাজ করতে পারছো। ডিফেন্সিভ বাদ দিয়ে অফেন্সিভে যেতে হবে ওকে, তা না হলে ডান হাতের মতো বাঁ হাতটাও ব্যবহারের উপযোগী থাকবে না। এক পায়ের গোড়ালিতে ভর দিল রানা, তারপর লাফ দিল সামনে। ওর ফ্লাইং কিক লবুর চিবুকে বিস্মরণ ঘটালো। তার মাথা প্রচণ্ড বেগে ঝাঁকে খেল পেছন দিকে। সেই সঙ্গে পিছু উঠল সে 10 কি 12 কদম। একটা ব্যাপার লক্ষ্য করেনি লবু, ধীরে ধীরে রেলিংয়ের কাছে সরে যাচ্ছে সে। এই রেলিং টেরেসটাকে ঘিরে রেখেছে। মাথা ঝাঁকিয়ে আচ্ছন্ন ভাবটা দূর করার জন্য চেষ্টা করছে প্রতিপক্ষ। ঘুষি বাগিয়ে ছুটে এলো রানা। ডান পা উঁচু হয়ে একটা ধনুকের আকৃতি তৈরি করেছে। বিপদ টের পেয়ে অলস ভঙ্গিতে সরে যাওয়ার চেষ্টা করল লবু, কিন্তু কারাতের এই মার এড়ানোর কোনো উপায় নেই তার। রানার পা তার কপালে লাগলো। পেছন দিকে অনেকটা দূরে ছিটকে গেল লবু। পাকা রেলিংয়ের গায়ে পড়ল, ঝুলে রয়েছে। রানা এই মুহূর্তে নির্মম। সোলার প্লেক্সাসে লাথি খেয়ে পেট খামচে ধরল লেবু। একই জায়গায় আর একটা লাথি পড়তে ডাঙ্গায় তোলা মাছের মতো খাবি খেতে শুরু করলো। পরের লাথিটা পা জোরে। লবু এবার টেরেসের মেঝেতে তার ব্রেকফাস্ট উগরে দিচ্ছে। ইতিমধ্যে তার গলাটা দু হাত দিয়ে চেপে ধরেছে রানা। কে তুমি? প্রচন্ড রাগে হিসিস করলো রানা। কাদের পা চাটছ? রেলিং এর সঙ্গে চেপে ধরে ঝাঁকাচ্ছে ঘন ঘন। রানার চোখে চোখ রাখলো লেবু। তার মুখের নিচের দিকটা বেগুনি হয়ে ফুলে উঠেছে। এই সময় তার হাঁটু এত দ্রুত আর এমন প্রচন্ড শক্তি নিয়ে উঁচু হলো, এড়াবার কোনো উপায়ই ছিল না। দ্বিতীয়বার লবু টার্গেট মিস করেনি। রানার অরুসন্ধি যেন বিস্ফোরিত হলো। নিজেকে সাহায্য করতে অক্ষম লবুর গলা ছেড়ে দিয়ে পিছিয়ে এলো রানা। ব্যথায় কুজু না হওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। মনে হলো ফুসফুসে বাতাস বলে কিছু নেই, উরুসুন্দিতে আগুনটা নিভছে না। টেরেসটা চোখের সামনে বন বন করে ঘুরছে। তার সঙ্গে রানাও পা খেতে শুরু করলো। ওয়াল তারটা দেখতে পাচ্ছ, টেরেসের আরেক প্রান্তে পড়ে রয়েছে। সেদিকে পা বাড়িয়েছে। সিঁড়ি দাঁড়ার উপর কষে একটা লাথি মারল লবু। মুখ থুবড়ে পড়ে গেল, তবে সময় নষ্ট করছে না। পাথুরে মেঝেতে ক্রল করে এগোচ্ছে, কিন্তু ওয়াল তারটা এখনো অনেক দূরে। রানার পিঠে চড়া হলো লবু। কবজিতে ঝাঁকি খাইয়ে বগলের নিচে একটা ছুরিটা অক্ষত হাতের তালুতে নিয়ে এলো রানা। খুরের মতো ধারালো ফলায় রোদ লাগলো। লবুর হতবিহ্বল ভাবটাও প্রতিফলিত হলো। শরীরটা মোচড় খাইয়ে চিত হচ্ছে রানা। এই সময় ওর কবজি ধরার ব্যর্থ চেষ্টা করলো সে। ইতিমধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে রানা। ফলার ডগাটা নষ্ট চোখের গভীরে সদিয়ে গেল। লবুর গলা থেকে জানতুম একটা চিৎকার বেরিয়ে এলো। নিজেকে রানার কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। ফলে ছুরির পলা চোখের ভিতর এমন ভাবে আগুপিছু করছে, ওটা যেন নিজের প্রাণ আছে। পিচ্ছিল আশ্রয় থেকে টান দিয়ে সেটাকে বের করে নিল রানা। তার মুখের একটা পাশ তাজা রক্তে ঢাকা পড়ে গেল। অসহ্য ব্যথায় চেঁচাচ্ছে সে। সারা শরীর থরথর করছে। সিধে হয়ে দাঁড়ালো রানা। ছুরিটা এখনো হাতে। দুর্বল লাগছে শরীরটা, মাথাটা একটু ঘুরছে। দাঁড়িয়ে আছে কোনো রকমে, এখনো পিছিয়ে যাচ্ছে লবু। এক হাত দিয়ে চেপে ধরে আছে নষ্ট চোখটা। নন্দিনী কোথায়? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো রানা। উত্তর না দিয়ে একটা হাত নিচু করলো সে। রক্তমাখা ট্রাউজারের পায়া তুলে কি যেন হাতে আছে। তারপর সিধে হয়ে রানার দিকে ছুটলো সে। রোদ লাগায় এবার তার ছুরিটা ঝিক করে উঠল। কাস্তে দিয়ে বারবার ঘাস কাটার ভঙ্গি করছে বাতাসে। এক পাশে সরে তার পথ ছেড়ে দিল রানা। তারপর নিজের ছুরিটা ছুঁড়ে দিল।
টেরেসের উপর দিয়ে উড়ে গিয়ে লেবুর পিঠে শোল্ডার ব্লেডের মাঝখানে ঘ্যাচ করে গেঁথে গেল সেটা। হোঁচট খেল সে, এক হাতে নিজের পিঠ খামচাচ্ছে, এখনো অপর হাতটা খালি করতে রাজি নয়। এতটুকু ইতস্তত না করে তার পেছনে সে দাঁড়ালো রানা। ছুরির হাতলটা ধরে চাপ দিল, ফলাটা হাতল পর্যন্ত সে দিয়ে গেল। রেলিংয়ে পেট দিয়ে দাঁড়িয়েছে লবু, দু হাতে ধরেও আছে সেটা, হার মানতে রাজি না। পেছন দিকে পা ছুঁড়ে রানার নাগাল পাবার চেষ্টা করল সে। তোমার সময় শেষ হে, বলল রানা। টান দিয়ে বের করে নিল ছুরিটা। তারপর লবুর একটা পা ধরে প্রথম উঁচু করলো, তারপর সামনের দিকে ঠেলে দিল। এই ছিল, এই নেই। রেলিংয়ের উপর দিয়ে ঝুঁকে নিচে তাকালো রানা। ধ্বংসাবশেষের মাঝখানে পড়ে আছে লবু, নড়ছে না। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দম নিল রানা। তারপর ক্ষতটা আরেকবার দেখে নিয়ে কাপড়ের ফালিটা ভালো করে বাঁধল। নতুন করে ওটা থেকে রক্ত বেরোচ্ছে না। এরপর এগিয়ে এসে ওয়ালতারটা তুলে হোলস্টারে ভরল রানা। ছুরির পলা আগেই মুছেছে, এবার সেটাকেও তার জায়গা গুজে রাখলো। লবুর ম্যাগনাম মনে পড়ল ওর। প্যাসেজটার দিকে ঘুরে গেল রানা। এই প্যাসেজ দূরে সমাধি সৌধের আরো ভিতরে ঢোকা যায়। হাতে এখনো অনেক কাজ রয়েছে ওর। সবচেয়ে আগে নন্দিনীকে খুঁজে বের করতে হবে। তারপর পেগানে ফিরে যাবার আগে লবুর লাশের একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু ম্যাগনামটা ওখানে নেই। লবুর হাত থেকে ছিটকে কোথায় পড়েছিল জানে রানা। নিজের চোখে দেখেছে, মনেও আছে, অথচ নেই সেটা। কি আশ্চর্য! জিনিসটা তো আর বাতাসে মিলিয়ে যেতে পারে না। প্যাসেজের মেঝেটা ভালো করে দেখছে রানা। তারপর লবুর .357 ম্যাগনামটা পাওয়া গেল। তবে ধুলো ভরা প্যাসেজের মেঝেতে নয়। রানা দেখলো ওটা একটা হাতে ধরা রয়েছে। হাতটার মালিক রূপ আর যৌবনের আধার একটা নারী দেহ। মুখ তুলে হাসতে চেষ্টা করলো রানা। সকালটা তোমার খুব ব্যস্ততার মধ্যে কাটলো মিস্টার মাসুদ রানা। তুমি সেটাকে আরো বেশি ব্যস্ত করে তুলবে মনে হচ্ছে নন্দিনী অপরূপা। হ্যাঁ, তারপর থামিয়ে দেব সারপ্রাইজড। খুবই, স্বীকার করলো রানা। মনে পড়লো ইয়াঙ্গুন শ্যারাটনের ডাইনিং রুমে এই শব্দটা কিভাবে উচ্চারণ করেছিল সে। তোমার জন্য খুবই উদ্বিগ্ন ছিলাম আমি। কেন? এখনো ভুল ভাঙিনি তোমার? সে তো কবেই ভেঙে গেছে। তাহলে? তোমাকে জ্যান্ত ধরতে চেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমি ধরলাম তোমাকে। যাই হোক, এই কথা বলতে পারবে না যে কটা রাত তুমি উপভোগ করনি। শুধু উপভোগ বললে সম্পর্কটার প্রতি অবিচার করা হয়, বলল রানা। তাকে আছে স্থির ম্যাগনাম, ঠোঁটের চারপাশে দৃঢ় প্রতিজ্ঞা ভাব, আর হিমবাহের মতো ঠান্ডা চোখ দুটোর দিকে। তারপর প্রসঙ্গ পাল্টে বলল, আমার সবসময় মনে হয়েছে চোখগুলো কোনো গোলমাল আছে। গোলমাল? মাথা ঝাঁকালো রানা। অগভীর, একটু বেশি ঠান্ডা, একটু বেশি কঠিন। সামান্য থেমে আবার বলল, প্রতিবেশী বাঙালি মেয়েটির চেয়ে একটু যেন বেশি স্বাধীন চেতাও। আসলে তুমি আমেরিকান, তাই না? মাথা ঝাঁকালো নন্দিনী। সেকেন্ড জেনারেশন আমেরিকান। বেজিং দূতাবাসের কালচারাল সেকশনে যোগ দিচ্ছি আগামী মাসে। তবে আমার ভারতীয় বাঙালি পরিচয়টাও মিথ্যে নয়। তোমাদের দূতাবাস আমার সম্পর্কে কখন জানলো? খবরটা আসে ঢাকা থেকে। আমাদেরকে জানানো হয় চীন থেকে একটা ফ্লাইট ধরে জিয়া ইন্টারন্যাশনালে ল্যান্ড করেছো তুমি। দূতাবাস থেকে নির্দেশ পাঠানো হয় তোমার উপর 24 ঘন্টা নজর রাখতে হবে। বাকিটা পানির মতো সহজ। শ্রীলঙ্কা থেকে হংকংয়ে এলাম আমি, আর আমার উপর নজর রাখার জন্য তোমাকেও হংকংয়ে পাঠানো হলো। মাথা ঝাঁকালো নন্দিনী। ভালো কথা রানা, আমি কিন্তু সত্যি আর্কিওলজি নিয়েই পড়াশোনা করেছি। আমারও একটা ভালো কথা আছে, বলল রানা। পিছিয়ে টেরেছে ফিরে এসে রোদের মধ্যে দাঁড়ালো। তারপর ইঙ্গিতে পিছন দিকটা দেখালো। তোমার পার্টনার লবুয়াং লবু উঠতে চেয়েছিল, কিন্তু সমস্যা হলো তার ঢানা ছিল না। আমি জানি, দেখেছি। ওর মতো বহু গুটি দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে রেখেছে আমেরিকান NSI, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। লবু মরেছে, ওর জায়গায় আরেকজন আসবে। মরেছে আরো একজন? হ্যাঁ, তাও জানি, বলল নন্দিনী। জো টাইসন, CIA। মিউজিয়ামে গার্ডদের গুলি খায়, মারা যায় হোটেলে। ধীর পায়ে এগিয়ে এসে টেরেসে ঢুকলো সে।
এসব কথা থাক রানা, আমি শুধু প্রেমটা চাই। কেন তুমি ভাবছো ওটা আমার কাছে আছে? মাথাটা পেছন দিকে হেলিয়ে হেসে উঠল নন্দিনী। তার এই হাসিটা আগে কখনো শুনিনি রানা। আওয়াজটা যেন একেবারে নন্দিনীর গভীর থেকে উঠে এলো, যার সঙ্গে ওর পরিচয় নেই, যেখানে যায়নি ও, যেটা দেখেনি আগে। হাসিটা চোখের মতোই ঠান্ডা। পরিচয় হওয়ার পর এই প্রথম নিজের মুখোশ খুলল মেয়েটা। হাত দুটো উপরে তোলো রানা, বলল নন্দিনী। মেজাজ খারাপ করছে। হাত দুটো মাথার দুপাশে তুলল রানা। গুড। এবার তোমার পিস্তলটা তুলে নেবে? তুমি দু আঙ্গুলে ধরে। দু আঙ্গুলে রানা? 3 বা 4 আঙ্গুল নয়, ঠিক আছে? দুটোর বেশি আঙ্গুল যদি ব্যবহার করতে দেখি ট্রিগার টেনে দেবো আমি। এই কাজ মানে মানুষ খুন, এর আগেও অনেকগুলোই করেছি আমি। কাজেই ঝুঁকি নিতে চাইলে ভুল করবে। সব পরিষ্কার? পরিষ্কার। নন্দিনীর কথা মতোই সব করল রানা। পিস্তলটা হোলস্টার থেকে বের করে এনে ছেড়ে দিল। মেঝেতে পড়ে আওয়াজ করলো ওটা। তারপর আবার মাথার উপর হাত তুলল। মনে মনে প্রার্থনা করছে শার্টের ভেতর বাহুর সঙ্গে স্ট্র্যাপের সঙ্গে আটকানো ছুরিটার অস্তিত্ব নন্দিনী যেন টের না পেয়ে যায়। এবার রানা, মাইক্রোপ্লেমটা দাও, বলল নন্দিনী। ওটা তোমার সুটকেসে নেই। নেই এমনকি ওটার ফলস বটমেও। ছি ছি ছি। তুমি ওখানেও চার্জ করেছ? করবো না? অসহিষ্ণু দেখাচ্ছে নন্দিনীকে। আমাকে তুমি কি মনে করো, গাদি? না না, ওটা তুমি নও, তার চেয়ে ভালো, জবাব দিল রানা। জানি প্লেমটা তোমাকে না দিয়ে আমার কোনো উপায় নেই, তবে অন্তত 2-4টে প্রশ্নের জবাব পেলে কৌতূহল খানিকটা মিটত। কি জানতে চাও? হাসছে নন্দিনী। ফেরিতে মিনবাইদের ম্যানেজারকে কে খুন করলো? হ্যাঁ। ও আমাকে চিনে পেলে, আমার পরিচয় জেনে পেলে, বলল নন্দিনী। তাকে খুন না করে আমার কোনো উপায় ছিল না। তোমাকেও আমার কথা বলে দিচ্ছিল আর একটু হলে। তুমি সেদিন ইয়াঙ্গনের মিউজিয়ামে ছিলে, তাই না? আমি পৌঁছে শুনে আলার্ম বাজছে, দুঃখিত রানা। আমি তোমার আর কোনো প্রশ্নের জবাব দেব না। ফিল্মটা? ও হ্যাঁ, দিতেই যখন হবে। কাজ ঝাঁকালো রানা। ওটা আমি জুতোর ভেতর লুকিয়ে রেখেছি। গোড়ালিটা আসলে ফাঁপা। ঝুঁকে একটা জুতোর দিকে হাত বাড়ালো। ছুঁড়ে মারার জন্য এখানে বালি নেই, কাজেই পা থেকে খোলা জুতাটা হাতে নিয়ে সিধে হতে হলো ওকে। ছেড়ে দাও, নির্দেশ দিল নন্দিনী। ছাড়ল রানা। এবার পা দিয়ে ঠেলে দাও আমার দিকে। মাই প্লেজার, বলল রানা। একটা পা সামনে ঠেলে দিল, তবে নন্দিনী যেভাবে চেয়েছিল সেভাবে নয়। পা উঁচু করল রানা। হাঁটু উঠে এলো বুকের অনেকটা কাছে। সময় নিল একবার নিঃশ্বাস ফেলতে যতটুকু লাগে। একসঙ্গে 10টা আঙ্গুল মটকালে যে শব্দ হবে সেরকম একটা আওয়াজ শোনা গেল। সামনের দিকে সোজা একটা লাথি ছুঁড়েছে রানা, তবে লাগাতে পারল না। আঘাতটা আসছে দেখে কিউটের মতো ক্ষিপ্র বেগে সরে গেল নন্দিনী। একই সঙ্গে ট্রিগার টেনে দিল। রানার মাথাকে পাশ কাটালো বুলেট। আর একটা লাথি চালালো, সেটা নন্দিনী ঠেকিয়ে দিল ভাঙাচ করা বাঁ হাতের সামনে ঠেলে দিয়ে। তার মানে কারাতে জানে মেয়েটা, ভাবলো রানা, তবে তার মার্শাল আর্ট ট্রেনিং নিয়ে চিন্তিত নয় ও। সুযোগ পেয়ে আবার ম্যাগনামের ট্রিগার টেনে না দেয় মেয়েটা, সেটাই ভয় দিল। বিদ্যুৎ বেগে সরে গেল রানা, কিন্তু গুলি হলো না। জ্যাম হয়ে গেছে মেকানিজম। বুলেট বেরোল না পিস্তল থেকে, সন্দেহ নেই। এর জন্য দায়ী রানার ওয়াল ঠাট্টা। মিনিট 10 আগে ম্যাগনামের ব্যারেলে একটা কামড় দিয়েছিল। চমকে উঠে হাতের অস্ত্রটা একবার দেখলো নন্দিনী। তারপর পিছু উঠতে শুরু করলো। ট্রিগারটা বারবার টানছে আর ছাড়ছে। জ্যাম ছুটে গিয়ে যে কোনো মুহূর্তে বুলেট বেরিয়ে আসতে পারে। ঝুঁকে ওয়ালথারটা তুলল রানা। লক্ষ্য স্থির করে মাত্র একবার ট্রিগার টানল। ছিটকে রেলিংয়ে গিয়ে পড়ল নন্দিনী। ধীরে সুস্থে ডিগবাজি খেল। তারপর লবুয়াং লবুর পথ অনুসরণ করল। সমাপ্ত। আরো আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।